তারা যেন সাবধানে যান শেখ হাসিনাকে আক্রমণ করতে। কারণ আমি জানি টুঙ্গিপাড়ায় মিনিমাম একটা সংখ্যা হিসেবে পেয়েছি 20 লক্ষ লোক সেদিন থাকবে সেখানে, 20 লক্ষ লোক। এখন সেটার জন্য বাংলাদেশের সেনাবাহিনী বা কি করবে সেটা আমি জানি না। সেটা ফলে এদের জন্য আমার শুভেচ্ছা রইল, আপনারা যেন বেনজির কি বলে জুলফিকার আলী ভুট্টোর মতো প্রাণ হারিয়ে ফেলে না যান। পাকিস্তানিরাই হত্যা করেছিল জুলফিকার, যিনি বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে চেয়েছিল। ফলে এখন এই ইতিহাস তো আছে জানা, সুতরাং এটা তাদের পক্ষে খুব স্বাভাবিক একটা হুমকি দেওয়া, ভয় পাইয়ে যদি শেখ হাসিনাকে রোকা যায়। শেখ হাসিনা যে ধরনের নেত্রী, তাকে বোধ হয় ভয় পাওয়ানো খুব মুশকিল, ভয় পাওয়ানো খুবই মুশকিল। আপনার শেখ হাসিনা বিহীন টুঙ্গিপাড়াতে শেখ হাসিনা বিরোধীরা ঢুকতে পারে না, আর শেখ হাসিনা থাকলে পরে টুঙ্গিপাড়ায় ঢুকবে, এটা আসলে কেউ বোধহয় পাগলও কল্পনা করে না। আমি দাদা জানতে চাই, ওটা তো পৃথক বাংলাদেশ হয়ে যাবে সেদিন। আমি জানতে চাই যে শেখ হাসিনা, আমাদের সমাজে শেখ হাসিনার সমর্থক কর্মী রয়ে গেছে, এখনো অনেক আছে। আমরা সাংবাদিকতা করতে গেলে অনেকের প্রশ্নের মুখে পড়ি, দেখি, জানি। আমি দেখতে পাচ্ছি যে তারা কেউ কনফিডেন্ট হতে পারছে না যে শেখ হাসিনা চলেই আসবেন কিনা, আসলে পরে লাভ কি হবে, তিনি এসে জেলে ঢুকে যাবেন, তাহলে আওয়ামী লীগের লাভটা কি। আমরা যারা এই যে দিগ্ভ্রান্তর মধ্যে আছি, মানে তারা বলছেন আওয়ামী লীগের লোকজন এই যে দেশে থেকেও একটা বন্দির মতো অবস্থা, গৃহবন্দির মতো থাকতে হয়, তাদের কি লাভ হবে। এই যে একটা কনফিডেন্সলেস সিচুয়েশন, এইটা কি একটা প্রভাব ফেলবে না শেখ হাসিনার আশা, যদি এই ধরনের আশা হয় এবং তিনি এসে জেলে ঢুকে গেলেন, তাদের কি লাভ হবে? দেখুন, এরা ইতিহাস ভুলে যান, এই আর কি। দেশ যখন স্বাধীন হয়েছিল তখন কি বঙ্গবন্ধু দেশে ছিলেন? কোথায় ছিলেন? কারাগারে ছিলেন না? তাতে কি বাংলাদেশ স্বাধীন হয়নি? স্বাধীন হয়েছিল তো। তিনি তো একটা ডাক দিয়ে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী হয়ে গিয়েছিলেন। তাকে তো ফাঁসিরও হয়েছিল, না হয়েছে ফাঁসি, না হয়েছে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের জয়, হয়েছে তো বাংলাদেশিদের জয়, তাই না? তো সুতরাং এটা আবার ঘটবে না এমন কিছু। আমি তো বলছি বারবার, বাংলাদেশ আবার একটা 71-এর মুখে, আবার একটা 71-এর মুখে। এখন এই নিয়ে কেউ কেউ আমাকে প্রশ্ন করেন, 71-এ তো ভারত সঙ্গে দিয়েছিল, এখন কি সেটা করবে? সেরকম কিছু আছে? তারেক রহমান সরকারের সঙ্গে এত ঘনিষ্ঠতা, 2001 থেকে 2006 তো বিএনপি সরকার ক্ষমতায় ছিলেন, তাদের সঙ্গে তো ভারত সরকারের সম্পর্ক ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল। তাতে কি হয়েছে? তাতে কি শেখ হাসিনার ক্ষমতায় আসা দেশের আটকেছে? আটকায়নি। সুতরাং এগুলো রাজনীতিতে থাকবে, তাদের খুব স্বাভাবিক বুদ্ধিতে এগুলো মনে হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু পরিবার যে ধরনের তারা ঝুঁকি নিতে, সাহস নিতে পারে, সেই ঝুঁকি বা সাহস আর কোন দলের পক্ষে নেওয়া সম্ভব হয় না। ফলে লাভ হবে মানে তারা আবার মুক্ত বাংলাদেশ দেখতে পারেন, এটুকুই লাভ হবে, আর কিছু না। বর্তমানে পরাধীন অবস্থায় আছেন যদি বলি, তাহলে তখন তারা লাভবান হবেন। স্বাধীন বাংলাদেশ আর একবার দেখবেন, দ্বিতীয়বার স্বাধীন। এবং ডিসেম্বর তো বিজয়ের মাস, কে আত্মসমর্পণ করে সেটা দেখার জন্য সবাই দেখবেন তারা। আরেকটা টপিক, আবার দীনেশ ত্রিবেদীর ইয়েতে চলে যাই। আপনি জানিয়েছেন, আপনি বলেছেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদী দেখা করেছেন। সেখানে তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ যেটা ঝুলে আছে, এটা নিয়ে কথা উঠেছে। দীনেশ ত্রিবেদী বলেছেন যে এটার দিকে ভারত তাকিয়ে আছে। হ্যাঁ, এই সফরটা হলে পরে কি ধরনের ফলাফল আনবে, কি ধরনের প্রভাব পড়বে, আর যদি না হয় কোনো কারণে, তাহলে কি হতে পারে? না হলে বাংলাদেশের ক্ষতি, না হলে বাংলাদেশের ক্ষতি, এক কথায়। কারণ এটা তো শুধু ভারতের নয়। শুনুন, তারেক রহমান সরকারের পক্ষে একটা সুবিধা যে তিনি ভারতের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কে সফরে আসছেন না। তিনি ব্রিক্স, একটা আন্তর্জাতিক বহুদেশীয় মঞ্চের একটা সম্মেলনে, শিখর সম্মেলনে আসছেন বিশেষ অতিথি হিসেবে। সেই সময় প্রত্যেকটা দেশের সঙ্গে তার বৈঠক হতে পারে, চীনের সঙ্গে হতে পারে, রাশিয়ার সঙ্গে হতে পারে। ভারতের তো খবর নিশ্চিত আসছেনি। এখন ভ্লাদিমির পুতিন কিছুদিনের মধ্যে কনফার্ম হতে পারে। 11টা দেশ, তার মধ্যে ইরানও আছে। ফলে এইসব দেশের প্রত্যেকের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তারেক রহমানের একটা সাক্ষাতের সম্ভাবনা আছে, ভারত ছাড়াই। এরপরে ধরুন ভারত, কিন্তু তিনি এদের প্রত্যেকটা দেশ কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গ উত্থাপন করবে। তারা জানতে চাইবে যে বাংলাদেশে কি ধরনের রাজনীতি হচ্ছে, কি রাজনীতি হচ্ছে। আচ্ছা, চীন তো জানেই, কিন্তু বাকিরা অনেকে আরো কষ্ট বসায়, তারেক রহমানের কাছে জানতে চাইতে পারে। এটা আমি জানি না যে ভারতের কোনো কৌশল কিনা, যে এদেরকে দিয়ে প্রশ্ন করিয়ে জানা যে সত্যি সত্যি বাংলাদেশে শেষ পর্যন্ত ইনক্লুসিভ পলিটিক্স হবে কি হবে। এখন সেটা ভারতের সঙ্গে যখন কথা হবে, তখন ভারত নিশ্চয়ই অন্য যাবতীয় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করা, যেগুলো বন্ধ হয়ে আছে সেগুলোকে শুরু করা,
ইত্যাদি বিষয় তো শুরু হবে, হতেই পারে আলোচনা। কিন্তু তার সঙ্গে তো এটা অবভিয়াস ব্যাপার না যে সেখানে প্রসঙ্গটা তো অনুচ্চারিত থেকে যাবে, এটা হতে পারে। তারা তাদের মত বলবেন শেখ হাসিনা সম্পর্কে, কিন্তু ভারত তাদের মত, তার মত শুনবেন এবং তাদের মতামত বলবেন। ফলে এটা বিষয়টা আলোচনা, সেপ্টেম্বরটা সেই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সময়, যে সময়তে এই বিষয়ে একটা কোনো সিদ্ধান্ত হয়তো জানা যেতে পারে। বা তারেক রহমান সরকার, যেমন তারেক রহমান সরকারের পক্ষে প্রকাশ্যে ঘোষণা করা সম্ভব নয় যে আমরা শেখ হাসিনাকে সাদরে লাল কার্পেট দিয়ে করতে হবে, এটা তো সম্ভব নয়। কিন্তু আর কি করা যেতে পারে, সেটা নানাভাবে পথ আছে, যদি চান, সদিচ্ছা যদি তাকে অনেক কিছু করতে পারে, যেটাতে ভারত হয়তো চাইলে বুঝাতে যে যেটা আজকে ভারত সরকারের উত্তর, ইনক্লুসিভ সোসাইটি দরকার এবং 71-এর মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশ প্রয়োজন। তো সেই 71-এর মুক্তিযুদ্ধের বাংলাদেশ, তাতে বিএনপি অংশীদার ছিল। ফলে তারা এবং আওয়ামী লীগ দুটোই তো 71-এর মুক্তিযুদ্ধের পক্ষের লোক, না তো জামায়াত না এনসিপি তো জন্মই হয়। তাদের বাবারা হয়তো লড়াই করে থাকতে পারে, তাদের জানেও না, আমার জানি না তারা করেছিলেন কিনা, করবে সন্দেহ আছে। বিশিষ্ট আপনাদের বুদ্ধিজীবী উঠেছেন, তিনি তো প্রকাশ্যে বই লিখেছেন যে 71-এর যে সংবিধান সেটাই জাতিবাদী সংবিধান। আমি আর নাম বলে তাকে বিখ্যাত করতে চাইছি না। তিনি, তার স্ত্রী একসময় ইউনুসের উপদেষ্টা হয়েছিল, মৎস্য উপদেষ্টা, এসেই ভারতের মাছ রপ্তানি বন্ধ করে দিতে চেয়েছিল। এবং তার সঙ্গে তিনি আবার তার আগে পার্লামেন্টে মহিলাদের সংরক্ষণেরও বিরোধী ছিলেন, একজন মহিলা হয়ে মহিলা সংরক্ষণের বিরোধী ছিলেন। মানে বুঝতে পারছেন তো কি ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতার তারা, মানে সোজা কথা খুব পিছিয়ে পড়া মানুষ, চিন্তাশীল, নিজেদের দার্শনিক বলে থাকেন, আসলে পিছিয়ে পড়া দার্শনিক, পিছিয়ে পড়া চিন্তা, নেগেটিভ নেতিবাচক চিন্তার দার্শনিক। এরা সমাজের কিন্তু কোনো উপকার করতে পারেন না, ক্ষতিই করতে। এখন ধীরে ধীরে একটু বিচ্ছিন্ন হয়ে গেছেন, সেটা অন্য বিষয়। কিন্তু যেটা বলবো, আর একটা বিষয় আলোচনায় আসতে পারে সার্জিয়াগোরে সফরে, আমার মনে হয় যে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনে যেটা বিএনপি তাকে চায়, যেটা বিএনপির ইচ্ছা আছে, তাকে দিয়ে করতে চায়, সবই ঠিক কথা। কিন্তু এখন সার্জিয়াগোর তাদের পছন্দ কি, তারা কি রিপাবলিকানদের মতো, এই ডেমোক্রেটদের মতো আবার ইউনুসকে চাইবেন কি চাইবেন না। ইউনুস একটু হাল ছেড়ে বসে আছেন এমন কিন্তু নয়, তিনিও সব ধরনের কলকাঠি না। ফলে সার্জিয়াগোর টাকা থাকা অবস্থায় ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করলেন কি করলেন না, এটার দিকেও আমাদের সকলের চোখ থাকা উচিত, আর কি রাখা উচিত। কার কার সঙ্গে, বা কিছু যে বললেন যে তার সফরসূচি কাটছাট হয়েছে, সেটা জানা দরকার আর কি। কাটছাট বলতে কি বোঝাচ্ছে? তিনি কক্সবাজার থেকে ফিরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, আরো অনেকের সঙ্গে সাক্ষাৎ করার তার কথা, ইনক্লুডিং সাংবাদিক। তো এখন দেখা যাক সেটা হয় কি হয় না। আমি দাদা শেষ প্রসঙ্গটা তোলার আগে আমার নিজের সাংবাদিক হিসেবে একটা পর্যবেক্ষণ আপনাকে জানিয়ে দিই। বাংলাদেশের রাজনীতিতে এবার এ মাসে এসে প্রমাণ হয়েছে যে এনসিপি আসলে প্রাসঙ্গিক না। আমি অনেক সময় আমার আলোচনা ব্যক্তিগত শোগুলোতে আমি বলি যে আমার আমার প্রেডিকশন হলো যে এই দলটা বাংলাদেশে ফ্রিডম পার্টির মতো একসময় বিলীন হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তারা একটা পদযাত্রা করছে, সেখানে লোক হয়ই না, বলতে গেলে একদমই লোকজন হয় না, পাবলিক পার্টিসিপেশন তো নাই, তাদের নেতা কর্মীও খুব কম। আমি আরেকটা প্রসঙ্গে যেতে যেতে চাই, আপনার একটা কথা আমাকে অনেকেই, গতকালও আমাকে একজন রেফারেন্স দিয়েছে, বলেছি যে দাদাকে আপনি জিজ্ঞেস করেছিলেন বাংলাদেশ ভারত সম্পর্কটা কখন ভালো হবে, দাদা উত্তর দিয়েছিলেন যে যখন থেকে টুরিস্ট ভিসাটা ওপেন হয়ে যাবে আপনি ধরে নেবেন সম্পর্কটা ভালো হয়ে যাচ্ছে বা গেছে। টুরিস্ট ভিসাটা ওপেন হলো বেশ অনেকদিন, 2-3 সপ্তাহ হয়ে গেল, কিন্তু কোথায় যেন সম্পর্কে এখনো একটা টানাপোড়েন মনে হয়, একটু অবিশ্বাস মনে হয়, একটু দোলাচল, একটু পাকিস্তানের দিকে বেশি দুর্বলতা এরকম মনে হয়। এটার কারণটা কি? আমার মনে হয় ভিসার ব্যবস্থাটা যতটা সহজে ঘোষণা হয়েছিল উন্মুক্ত হওয়ার, ততটা কিন্তু উন্মুক্ত হয়েছে কিনা আমার একটু সন্দেহ আছে। একটু বোধহয় ভারত সরকার রাশ টেনেছে কোনো কারণেই। তার কারণ যেটা ভাবা হয়েছিল যে এই ধরনের একটা, যে মানুষের উপকারের জন্য যে একটা সিদ্ধান্ত হলো, তাদের যে ধরনের প্রতিদান, প্রতিদান তো নয়, আমি বলছি তার যে একটা পাল্টা কিছু করা, উল্টে কিছু করা সরকারের পক্ষে থেকে। আমি তো বলছি তো তারেক রহমান সরকারের ক্ষমতায় আসার পর থেকে আপনি একটা কোনো উদাহরণ দিতে পারবেন না যে উদাহরণে যে তারা ভারতের জন্য এত কিছু করেছে। কি করেছেন? কিছুই তো করেননি না, কিছু করতেও চাইছেন না, অথচ ভারত থেকে সুবিধা আদায় করতে চাইছেন চাপ দিয়ে, ভয় দেখিয়ে, এরকম ভাবছেন আর কি। সেটা ভারতকে ভয় দেখিয়ে তো কোনো লাভ নেই। আমার মনে হয় বাংলাদেশের নিজেদের ক্ষতি হবে, ভারতের অবশ্যই ক্ষতি হবে না যে তা না, ভারতের নিশ্চয়ই ক্ষতি হতে পারে, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের সাধারণ মানুষ। ফলে সেইটার দিকে মাথায় রেখে তাদের আরো বেশি প্রোঅ্যাক্টিভ স্ট্যান্ড নেওয়া উচিত বলে আমার মনে হয়।
আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু তারেক রহমান, আমিও আশা করছি দীনেশ ত্রিবেদীর মতো তিনি আসবেন, যেটা বলেছেন অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু দীনেশ ত্রিবেদী এটাও বলেছেন সিদ্ধান্তটা কিন্তু প্রধানমন্ত্রী নেবেন, আমরা আমন্ত্রণ জানিয়েছি কিন্তু প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, তবে আশা তিনি এলে আমরা অধীর আগ্রহে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত আছি আর সেটা বলেছেন আর কি। ফলে এখনো তো সত্যি সত্যি তারেক রহমান সরকার তো, যদিও ইতিমধ্যে ব্রিক্স এর সম্মেলনের জন্য মিডিয়ার অ্যাক্রিডিশন শুরু হয়ে গেছে, মিডিয়ার অ্যাক্রিডিশনের জন্য 31শে অগাস্ট হচ্ছে শেষ তারিখ, তার মধ্যে আবেদন করতে হবে যারা কভার করতে চান। ফলে বাংলাদেশের যারা কভার করতে চান তাদেরকেও কিন্তু এই সুযোগে সাংবাদিকরা কিন্তু ভিসা পেতে পারেন, যেটা বাংলাদেশ যে চট করে ভিসা পেতে অসুবিধা হচ্ছে। ফলে সেই সময় ব্রিক্স এর জন্য তারা যদি আবেদন করেন তাদের চট করে না করাটা অসুবিধা, কিন্তু সেটা তখনই হতে পারে সেখানে কোনো প্রতিনিধিকেও তারেক রহমান এলে হবে না, সেখানে প্রধানমন্ত্রীকে আসতে হবে, প্রধানমন্ত্রী এলেই সেটা সম্ভব। এবং আমার ধারণা, এখনো আমিও আশা করছি যে প্রধানমন্ত্রী হয়তো আসবে। দাদা, আজকের অনুষ্ঠানে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার দর্শকদের, এবং আজকের দর্শক উপস্থিতি প্রমাণ করে যে আমার দর্শক কি পরিমাণ আপনার আলোচনা আগ্রহ করে শুনে। এখনো আমাদের 1300-র উপরে লাইভ ভিউ আছে, যেটা এই পর্যন্ত আপনি যতগুলো শো আমার এখানে করেছেন সর্বোচ্চ লাইভ ভিউ। আজকে লাইভ দর্শক আছেন, ইতিমধ্যে এঙ্গেজ আছেন, এবং কয়েক হাজার তো আসা যাওয়া করছেন তারা। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। বিদায়, নমস্কার দাদা, শুভরাত্রি। আপনার দর্শকদেরও আমার তরফ থেকে শুভেচ্ছা রইল, আমি চাইবো তারা সুখে শান্তিতে জীবনযাপন করবে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, শুভরাত্রি। দর্শক, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আতিক রহমান পূর্ণিয়া, পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের নিয়মিত আলাপচারিতা অনুষ্ঠান খোঁজ খবরে। আমি শুরুতেই জানিয়ে নিই আপনাদের প্রিয় মুখ, প্রিয় আলোচক এবং যারা অধীর আগ্রহে অপেক্ষা করেন আমাদের দুই বাংলার খ্যাতিমান সাংবাদিক এবং দিলীপ ইসলামের সভাপতি যারা গৌতম লাহিড়ীর জন্য, গৌতম লাহিড়ী আছেন আমাদের সাথে। দাদা, নমস্কার জানিয়ে শুরু করছি। আমি আমার দর্শকদের অত্যন্ত আগ্রহের মানুষ আপনি, আমি বুঝতে পারি। আমার শত শত হাজার কমেন্ট বলে দেয় যে তারা গৌতম লাহিড়ীর বিশ্লেষণ জানতে চায়। আমরা আজকে শুরু করতে চাই, আমাদের হেডলাইনটা করেছি অনেকটা এরকম, যদি প্রয়োজন হয় আপনার পরামর্শ আবার পরিবর্তন করবো। শেখ হাসিনার ফেরার ঘোষণার মুখে সার্জিও বুরের সফর, তাৎপর্য কি গৌতম লাহিড়ী। দাদা, প্রথমে জানতে চাই, এএফপি কে শেখ হাসিনা ইন্টারভিউ দিয়েছেন, তার প্রতিটা ইন্টারভিউতে মৌখিক ঘোষণার কিছু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। তিনি একসময় বলছিলেন তিনি ফিরবেন বাংলাদেশে, ফিরে আসতে চান, মাথা উঁচু করে আসতে চান। পরে বললেন তিনি ডিসেম্বরের মধ্যে আসতে চান। এখন তিনি বলছেন যে যতই ঝুঁকি থাকুক, মৃত্যু ভয় থাকুক, শেখ হাসিনা দেশে ফিরতে চান। তার এই কনফিডেন্টের উৎস কি? তিনি কি সত্যিকার অর্থে ফিরে আসছেন এবং বাস্তবতা কি বলে? তারপর আমরা সার্জিও বুর প্রসঙ্গে যেতে চাই। জন গৌতম লাহিড়ী। না, এখন মার্কিন যুক্তরাষ্ট্র তারা দেখবে শেখ হাসিনা ফেরার কারণে তাদের যে স্বার্থ বাংলাদেশে যারা রক্ষা করে তার ফলে তার কোনো বিপরীত কিছু ঘটবে কি ঘটবে না, সেটা একটা কারণ হতে পারে। সার্জিও গোর সেই জন্য বাস্তব অবস্থা তিনি পর্যবেক্ষণ করবেন। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার বা অন্য জামায়াত বা অন্যরা তারা যে যাই মুখে বলুন যে শেখ হাসিনা বলে আর কিছু নেই, শেখ হাসিনা সমর্থক কিছু নেই, এটা তো বাস্তব ঘটনা। তাদের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আছে এবং সিআইএ এর একজন গোয়েন্দাও আছেন এই মুহূর্তে বাংলাদেশে। ফলে তিনি নিশ্চয়ই সার্জিও গোর সফরের আগে বিস্তারিত তথ্য তিনি জোগাড় করেছেন, এগুলো সার্জিও গোরের কাছে হয়তো পৌঁছে দিয়েছেন বা পৌঁছে দেবেন। বাস্তব পরিস্থিতিটা হচ্ছে শেখ হাসিনার প্রবল সমর্থন আগের তুলনায় আরো অনেক বেড়ে গিয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার প্রথম ভরসাস্থল সেটা। আমি আজকেই শুনেছি যে তিনি কিছু আরেকটি বাংলাদেশ এই ভারতীয় একটি ম্যাগাজিনে তিনি সাক্ষাৎকার দিলেন, যে ম্যাগাজিনটি আজকে প্রকাশিত হয়েছে, আউটলুক। সেখানে তিনি তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো বলছে যে আপনাকে ফেরত দেওয়ার প্রশ্নটা তো সেটা হচ্ছে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুসারে তারা করতে চান এবং সেই আইনি বিচার ইত্যাদি দেখে তিনি তো জবাব দিয়েছেন আইনি বিচারের প্রত্যার্পণের তো প্রশ্ন কিছু আসছে না, যেটা স্বাভাবিক সময় লাগবে। আমি তো অত সময় দিতে পারবো না বাংলাদেশে, আমাকে ফিরতে হবে, কারণ সেখানকার মানুষের জন্য ফিরতে হবে। ফলে তিনি ফিরবেন, তিনি আরো পরিষ্কার